ठीक है चेक कर लो। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানের ঐতিহ্যবাহী মহরমে বেরোয় ঢাল, তাজিয়া। ঢাল দেখতে আজকে আমরা এসেছি বর্ধমানের লস্কর দিঘিতে। লস্কর দিঘি ঢাল কমিটি। আপনাদের ঢাল কত বছর পুরনো? ঢালটা মোটামুটি আমার বাবা আমাদের বাবা যখন ছোটো ছিল তখন থেকে আমি করছি মোটামুটি 15 বছর। ঢাল নির্মাণ করতে কি কি দ্রব্য আপনারা ব্যবহার করেন? ঘাস আছে, লাঠি ফাটি এসব তারওয়াল, আর মেন হচ্ছে থালা। ঢালটা হচ্ছে মেন থালা। ঢাল যেটা আছে অরিজিনাল যেটা হচ্ছে ঢাল, যেটা লড়াই যুদ্ধের সময় যেটা লড়াই হয়েছিল সামনে নিয়ে। হ্যাঁ, ঢাল আছে, ছুরি আছে। ঢাল হচ্ছে অরিজিনাল হচ্ছে গোল্ড জিনিসটা, তারপরে ছুরি টুরি সব আছে, সাজানো সব কিছু। এর সাজানোটা কারা করে? আপনারা নিজেরা করেন না আলাদা মিস্ত্রি আছে? আমরা করি, কিন্তু আলাদা একটা মিস্ত্রি আছে, এক দীর্ঘদিন করে। আগে করতাম আমরাই, যেমন আমার যে আছে লালন আছে, ও থাকতো, সবাই মিলে করা হতো। বর্ধমানের ঐতিহ্যবাহী তো মহরম। হ্যাঁ, মহরমে বর্ধমানের ঢাল, হ্যাঁ, তাজিয়া, আর কি কি জিনিস বেরোয়? বেশি বেরোয়, কাশের বেরোয়। ভাইয়ের নামটা জেনে নেব। আমার হচ্ছে শেখ ইব্রাহিম শেখ। আপনি ঢাল কমিটির? আমি লাইসেন্স হোল্ডার। আচ্ছা, আর রয়েছে আর এক ভাই। আমার নাম শেখ জাহাঙ্গীর। আমি হিন্দু, আমি আমার নাম অজিত শোক। আচ্ছা, না না আমার দাদা ভাই এখানে আমার সব এক হতো, সবাই এক, মানে সব এক হতো। এতটাই ভালোবাসা, দুদিনের এসে আজকে- দুদিনের সম্পর্কে এত সুন্দর ভালোবাসা ব্যবহার যে এখান ছেড়ে যেতে পারছি না। ও আসছে, এটা আছে। বর্ধমান হচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই। একদম একদম একদম। এটা বর্ধমানের একটা ঐতিহ্য। আমরা মনে করি আগামীকাল যেটা উল্টো রথ আছে, সেখানে আমরা বিষয়টা থাকবো প্রেজেন্ট। আর আসছে কয়েকদিনের মধ্যে মনে হয় শ্রাবণ মাসে চালু হবে দোলযাত্রা। আমরা লস্করি ঢাল পক্ষ থেকে দোলযাত্রা শুভ দিনে যারা যাচ্ছে, জল আনতে যাচ্ছে, তাদেরকে শুভেচ্ছা জানাই। বর্ধমানবাসীকে শুভেচ্ছা জানাই, যেন সব কিছু শান্তিভাবেই হয়। দেখুন, আমরা ধর্ম যার যার উৎসব সবার, এটা সত্যি। আমাদের পশ্চিমবাংলায় কোনদিন এসব হিন্দু মুসলিম যেন আমরা সব একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো, আর আগেও থাকবো। আমরা এসে হাজির হয়েছি বর্ধমানের আরেকটি বিখ্যাত ঢালের কাছে, কালাপাহাড়ি ঢাল। যে ঢাল দেখার জন্য বর্ধমানবাসী দাঁড়িয়ে থাকে বিসি রোডে। ঐতিহ্যবাহী কালাপাহাড় ঢাল। তোমাদেরকে বর্ধমানের ঐতিহ্যবাহী মহরমের দেখালাম ঢাল, এবার দেখাবো বর্ধমানের ঐতিহ্যবাহী তাজিয়া। আমরা এসেছি বর্ধমানের এক পুরনো অঞ্চলে। এই জায়গাটি মুঘল আমলে নাম ছিল মুঘলটুলি, তাই আজ পুরাতন চক। তাজিয়া কারা তৈরি করাচ্ছে? তাজিয়া দেখুন, আমাদের পীরবারাম পাড়ার ছেলেরা, আমাদের পীরবারাম ইউথ ক্লাবের যারা মেম্বার আছে, তারাই তাজিয়া তৈরি করে। বাইরের কোনো শিল্পী আসেন? না, বাইরে থেকে কোনো শিল্পী আসে না। এমনকি তাজিয়া আমরা বর্ধমান শহরের কিছু কিছু জায়গায় তাজিয়া আমরা বানিয়ে দিই, 3-4 জায়গায় আমরা বানিয়ে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুটো তাজিয়া। হ্যাঁ, এই পাশে একটা রয়েছে, এই পাশে আর একটি তাজিয়া রয়েছে। আমাদের পাশে পাড়ারই আমরা দেবো, আর এটা আমরা নিজেরা করছি। আর একটা বেরিয়ে চলে গেছে অলরেডি, কারণ পাড়ার ছেলেরাই কারিগর, ওরা নিজেরাই রাত থেকে মেহনত করে
মানুষের পরিষেবা দিয়ে নিজেদের মতো ওরা তাজিয়া তৈরি করে। এটা কি কি উপকরণ ব্যবহার হয় তাজিয়া তৈরি করতে? উপকরণ ব্যবহার করতে মানে তাজিয়াটা তো কিছুই থাকে না, অ্যাকচুয়ালি প্রথমে লোহার ইয়ে দিয়ে তৈরি করা হয়, তারপর ওটা কাপড় এবং গম্বুজের যে কারিগর মানে যেগুলো আছে জিনিসপত্র সেগুলো করা হয়, এবং নিচে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মানে টেক্সচার পুরো তৈরি হয়। এটা পুরো লোহা থেকে বাটাম থেকে অনেক কিছু জিনিসপত্র লাগে, সেটা দিয়ে ওরা নিজেরা তৈরি করে। তাজিয়াতে শোনা 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 কথা যে তাজিয়াতে নাকি কবর থাকে, কটা কবর থাকে? কবর থাকা মানে তাজিয়াতে কবর দুটো থাকে, হাসান হোসেনের কবর থাকে। তো কবর বলতে এখন যে মহরম হয়ে গেছে একটা অন্যরকম মহরম, তো তো সেই জন্য তাজিয়ার কবর যেটা থাকে সেটা আমরা অন্য জায়গায় মঞ্জিল করে দিই, যে তাজিয়ার কবরটা তো সেই জায়গায় আমরা আস্তানার মধ্যে রেখে দিই। বাকিটা আমাদেরকে যেমন শোভাযাত্রা বার করতে হয় নিয়ম অনুযায়ী, আগেকার মানে বিজয় চাঁদ মহাতাবের আমল থেকে যে তাজিয়া আমাদের তৈরি হচ্ছে, এটা বিগত 100 বছরের পুরনো, তারও আগে আমাদের বাপ দাদারা করে আসছেন, আমরাও সেখানে মানে আছি, আমরা তৈরি করছি। তো এটা বহুত পুরনো তাজিয়া, পীরবারাম, আপনারা নাম শুনেছেন পীরবারামের তাজিয়া। তো কবর দুটো আমরা অ্যাকচুয়ালি 4 বছর ধরে আমরা ঠিক করে দিই যে কবরটা যে আস্তানার কাছে থাকে সেখানেই থাকুক, শোভাযাত্রা যেমন বেরোয় তাজিয়া নিয়ে সেরকম আমরা পালন করি। আপনার নামটা জানেন? আমার নাম মোহাম্মদ জামশেদ। আপনাদের এলাকার নাম আর ক্লাবের নাম? এলাকার নাম এটা পীরবারাম এলাকাটা, আর আমাদের ক্লাবের নাম পীরবারাম ইউথ ক্লাবের পক্ষ হইতে এটা হয়। এটা পীরবারামে আখড়া ও তাজিয়া কমিটি থেকে। এই কাসেরটা হচ্ছে আমাদের হাসান হোসেন যে মারা গেছিলো, তো হাসান হোসেনের উপলক্ষে হাসান হোসেনকে আমরা খুঁজতে বেরোই যে যেন ওর আত্মাটা শান্তি থাকুক, আর ওর সারি জায়গায় মাজারে আমরা ওর নামে ঝাড়ি, ওর নামে দোয়া পড়ি, ওর নামে ঝাড়ি। আরে এটা পালন করতে তোমরা কি কি জিনিস পালন করো? এতে আমাদেরকে অনেক রকম খাবার খেতে নাই, তেল মশলা জিনিস খেতে নাই, সিদ্ধ খেয়ে আমরা 3 দিন হাসান হোসেনের জন্য পালন করি। গোটা বর্ধমানের মাজারে মাজারে তোমাদেরকে ঘুরতে দেখা যায়? মাজারে মাজারে আমরা ঝাড়তে যাই। এটা কদিন চলে? এটা 3 দিন চলে। 3 দিন। কোথা থেকে আরম্ভ করো আমরা বেরোতে? ভেরিখানা থেকে আরম্ভ করি, কারবালাইকে শেষ। তোমার নামটা ভাই? সুমিত রাম। ভাইরা সবাই রয়েছে। মহরম হলো ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। মহরম 10 দিনের একটি পর্ব, যার শেষ দিন হলো আশুরা। আশুরার ইতিহাস কারবালা যুদ্ধের সঙ্গে জড়িত। মুসলিমরা আশুরার দিনটাকে শোকের দিন হিসাবে উদযাপন করেন, রোজা রাখেন এবং বিশেষ প্রার্থনা করেন। মডার্ন ক্লাব মুচিপাড়ার ঢাল। মুচিপাড়াকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। কেন্দ্রীয় মহরম কমিটির পক্ষ থেকে বর্ধমানের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী ঢাল হচ্ছে কালাপাহাড়ি ঢাল, যা তোমরা এখন দেখতে চলেছ, যা আসছে সামনে, শোভাযাত্রা করে আসছে। তার অপেক্ষায় আপনারা দাঁড়িয়ে আছেন। এই অরিজিনাল কালাপাহাড়ি ঢাল আপনার সামনে, একেবারে আপনার সামনে কালাপাহাড়ি বেয়ে ঢাল। অক্ষুণ্ণ রাখতে মহরমের শোভাযাত্রা সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য বজায় রাখতে, সম্প্রীতি বজায় রাখতে আপনারা আস্তে আস্তে কারবালা থেকে এগিয়ে যান। বর্ধমানের মহরম, ঐতিহাসিক মহরম, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আপনাদের আখড়াগুলিকে আস্তে আস্তে মহরম কমিটি অফিসের দিকে এগিয়ে যান। কেন্দ্রীয় মহরম কমিটির পক্ষ থেকে সমস্ত বর্ধমানবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা
কারবালার ট্র্যাজেডি। নবী হজরত মোহাম্মদের প্রিয় দৌহিত্র হজরত হোসেন সত্য ও ন্যায়ের পক্ষ অবলম্বন করে মৃত্যুবরণ করেছিলেন। সেই ঘটনাকে মুসলিমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এদিন হাই হাসান হাই হোসেন ধ্বনিতে অনুরণিত হয় আকাশ বাতাস। এজিদ হোসেনকে তার নিয়ম মেনে চলতে বাধ্য করার জন্য 30,000 সৈন্যের একটি বাহিনী পাঠান। হোসেন তার নীতিতে অটল থাকার সিদ্ধান্ত নেন। এরপর শুরু হয় যুদ্ধ, যেখানে একদিকে ছিল এজিদের 30,000 সৈন্যবাহিনী, অন্যদিকে ছিল হোসেন এবং তার 72 জন সঙ্গী মাত্র। কারবালার যুদ্ধ শুরু হয় বিকালবেলায় এবং ধীরে ধীরে সঙ্গী কমতে থাকে হোসেনের। সন্ধ্যা নাগাদ হোসেন সম্পূর্ণ একা হয়ে যান। ক্লান্ত, তৃষ্ণার্ত এবং আহত হওয়া সত্ত্বেও তিনি হাল ছাড়েননি। শেষ নিঃশ্বাস পর্যন্ত নীতিতে অটল থাকেন। এরপর এজিদের সেনাবাহিনী হোসেনকে ঘিরে ফেলে চারদিক থেকে এবং তাকে আক্রমণ করে, যার ফলে হোসেন নিহত হন। যেদিন এজিদ তার লোকেদের হোসেনকে হত্যার নির্দেশ দিয়েছিল, সেই দিনটি ছিল ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাসের অর্থাৎ মহরমের 10ম দিন। এই দিনটি আশুরা হিসাবে পরিচিত। ঝিরঝির করে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। দেখতে পাচ্ছ চারধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। এখন সামনে কেমন ভিড় তোমাদেরকে দেখাচ্ছি। আমরা রয়েছি বর্ধমানের বিসি রোডে। প্রচুর মানুষ এসছেন বর্ধমানে মহরম দেখতে। মহরম চলাকালীনই নেমে গেল ইলশেগুড়ি বৃষ্টি। আমরা এসে উপস্থিত হয়েছি কেন্দ্রীয় মহরম কমিটির অফিসে। এখানে বসে রয়েছেন কেন্দ্রীয় মহরম কমিটির বিভিন্ন জন সদস্যরা। আশি বা 90-এর দশকে বিসি রোডের এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই ছাদগুলো ভিড়ে ভিড়াক্কার থাকতো। বর্ধমানের আশেপাশের গ্রামের মানুষ যাদের বর্ধমানে আত্মীয় স্বজন আছে, তারা মহরম দেখতে চলে আসতেন বর্ধমানে এবং তাদেরই ভিড়ে ভিড় থাকতো এই ছাদগুলো।
এই ছাদগুলো তোমার ভর্তি থাকতো, যেমন এদিকে দেখছো ছাদ, এইরকম সব বাড়িগুলো বর্ধমানে পুরনো বাড়ি, সব এই বাড়ির ছাদে মানুষ। বর্ধমানে মহরমের শোভাযাত্রা আরম্ভ হলো কোন রাজার আমল থেকে? রাজা মহাতাব রাজা যখন ছিলেন তখন থেকে বর্তমানের মহরম শোভাযাত্রা বর্তমান শহরে তার আগে কি হতো? তার আগে পাড়ায় পাড়ায় মহরম বেরোতো। সেই মহরম পরবর্তীকালে রাজা প্রাইজ ঘোষণা করা হয় এবং তারা যারা লাইসেন্স হোল্ডার ছিল তাদেরকে খলিফা বলা হতো এবং প্রত্যেকের লাইসেন্স হোল্ডারের মাথায় একটা করে পাগড়ি থাকতো। সেই পাগড়ি পরা থেকে এবং রাজা তাদেরকে প্রাইজ ঘোষণা করত। যারা লাইসেন্স হোল্ডার এবং ভালো লাঠি খেলা খেলবে তাদেরকে রাজা প্রাইজ দিত। এইরকম মানে নিয়ম ছিল। এবং 1936 সালে আমার মানে দাদা ছিলেন, আমার বাবার বাবা, উনি লাইসেন্স ছিলেন বর্তমান। কত সালে ওটা? 1936 সালে। আচ্ছা। সেই লাইসেন্স ওটা পুরোনো একটা কাগজ পেয়েছিলাম বর্তমান থানা থেকে, মানে লাইসেন্স তখন দেওয়া হতো। সেই লাইসেন্স নিয়ে মানে শোভাযাত্রা বেরোতো। সেটা আমরা কাগজ খুঁজতে খুঁজতে একবার দেখেছিলাম। বর্তমান শহর মহরম মানে পালিত হচ্ছে লাইসেন্স হোল্ডার হিসাবে 1936 সালে দিলাম। শেখ আমিন বলে আমার দাদার নাম ছিল, উনি লাইসেন্স নিয়ে এই খাঁপাড়া থেকে তখন আখড়া নিয়ে বেরোতো। আপনার নামটা? আমার নাম শেখ সালাম। আর এখানে দাদা রয়েছেন, দাদার নামটা জেনে নেব। আচ্ছা, আমরা পেয়ে গেছি কেন্দ্রীয় মহরম কমিটির সভাপতি এবং সেক্রেটারিকে। দাদা নমস্কার। দাদা, কেন্দ্রীয় মহরম কমিটি, আপনারা আজকে যে মহরম বেরোচ্ছে, আপনারা কী কী ব্যবস্থা নিয়েছেন? আমরা কালকে সর্বপ্রথমে এখানে কালকে উল্টো রথ ছিল, তার জন্য একটু পানীয় জলের ব্যবস্থা করেছিলাম। কালকে রাত্রিরে সব তাজিয়া ঢাল বেরিয়েছিল, তাদেরকে আমরা যতটা পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমাদের রাত জাগরণ, এখানেও আজকে আমাদের পুলিশ প্রশাসন সঙ্গে থাকছেন। আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক, উনিও থানা পাশে থাকবেন, আরও বড় বড় পুলিশ প্রশাসন থাকবেন। সেখান থেকে আমরা যাতে সুস্থভাবে মরণটা হয় সেই চেষ্টাই আমরা করছি। তোর নামটা বলুন। সেই নাজিরামের। আর এখানে দাদা রয়েছে ওদের সভাপতি। দুলু ভাই, নামটা বলো। আমার নাম মোহাম্মদ জামশেদ হোসেন ওরফে বলি। আর এখানে আমাদের অনেক ভাই রয়েছে, অভিজিৎ দোয়ান। আর এখানে বসে রয়েছেন আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা। কমিটিকে জানাই আন্তরিক খুশি ও শুভেচ্ছা ও ভালোবাসা।
বর্ধমান কেন্দ্র বর্ধমানের মহরম ঐতিহাসিক মহরম শান্তি শৃঙ্খলা বজায় রেখে বর্ধমানের ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক মহরম, এই ঐতিহাসিক মহরমে বর্ধমানের ঐতিহ্য যাতে নষ্ট না হয় সেদিকে প্রত্যেক আখড়া এবং খাল কমিটির সদস্যদের কাছে অনুরোধ করব বর্ধমানের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। কেন্দ্রীয় মহরম কমিটির পক্ষ থেকে সমস্ত বর্ধমানবাসীকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বর্ধমানের মহরম কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু।